আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে আপনাদের সাথে কথা বলবো হায়ার এডুকেশন ইন দ্য ইউকে ফর মেডিকেল টেকনোলজিস্টস। মেডিকেল টেকনোলজিস্টরা কী করে উচ্চশিক্ষার জন্য ইউকেতে বা ইউনাইটেড কিংডমে আসতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আশা করি উপভোগ করবেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। প্রথমে বলে নিই যে এই তথ্যগুলা যা দিচ্ছে সব আমার ব্যক্তিগত অভিমত, এটার সাথে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে সব কিছুই আমার নিজের অভিজ্ঞতা এবং আমার পার্সোনাল অপিনিয়ন বলতে পারেন। তো প্রথমে কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলি। হায়ার এডুকেশন বলতে আমি এখানে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডিকে বোঝাচ্ছি, এই দুটাকে বোঝাচ্ছি, এর বাইরে না। আর ইউকে মিনস ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম চারটি কান্ট্রি নিয়ে গঠিত: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। এই চারটি দেশের কথা বলবো এখানে। এই চারটি দেশকে সংযুক্ত করে একত্র করে ইউনাইটেড কিংডম বলা হয়। আর মেডিকেল টেকনোলজিস্ট, এটা আপনারা জানেন, মেডিকেল টেকনোলজিস্ট, আমি নিজেও একজন মেডিকেল টেকনোলজিস্ট। বেসিক্যালি হু ইউজেস টেকনোলজি ইন মেডিসিন। মেডিসিন এটা থেরাপিউটিক মেডিসিন হতে পারে, ডায়াগনস্টিকও হতে পারে। তো যারা টেকনোলজিকে চিকিৎসাবিদ্যায় ব্যবহার করে তাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট বলা হয়। আহ, আর আমি এই স্লাইডগুলোকে একটু উপভোগ্য করার জন্য আমি এখানে বেশ কিছু ফ্যাসিনেটিং ফটো যোগ করেছি। যেমন এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার ছবি এবং এটি হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। এটি একটি রাজপ্রাসাদ, এখানে ইংল্যান্ডের রাজপ্রাসাদ, এটা লন্ডনে অবস্থিত। তো তা তার আগে বলে নিই যে আমি কে। আমি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল থেকে আসছি ইংল্যান্ডে। বর্তমানে আমি ইংল্যান্ডের লন্ডনে বসবাস করি। ইউনাইটেড কিংডমের রাজধানী লন্ডন, এখানে আমি বসবাস করতেছি বর্তমানে। আমি প্রফেশন হচ্ছে আমি একজন রেডিওগ্রাফার। আর আমি বাংলাদেশে কাজ করেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে। গভর্নমেন্ট জব ছিল আমার ওখানে। আর বেসরকারি পর্যায়ে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘদিন কাজ করেছি এবং ট্রমা কলেজ অব মেডিকেল টেকনোলজিতে, এখন বর্তমানে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সেস নামে পরিচিত, টিআইএমটি, ওখানে আমি লেকচারার হিসেবে ছিলাম। আর আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি ডিপ্লোমা করেছি রাজশাহী আইএসটি থেকে, বিএসসি করেছি ঢাকা আইএসটি থেকে, আর মাস্টার্স করেছি একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে, ঢাকা। বর্তমানে আমি একই সাথে হচ্ছে এমএসসি ক্যান্ডিডেট অ্যাট ইউনিভার্সিটি ইন লন্ডন। লন্ডনের একটি ইউনিভার্সিটিতে এমএসসি ক্যান্ডিডেট হিসেবে আছি। আর আমি বর্তমানে কাজ করতেছি একটি লন্ডনের বা ইউকের একটি ওয়েল নোন হেলথ কেয়ার ফার্মের সাথে। তো একই সাথে আমি স্টুডেন্ট এবং হচ্ছে আমি চাকরিজীবী, দুটোই বলতে পারেন। এটি হচ্ছে লন্ডনের একটা ওভারভিউ। এটি টাওয়ার টাওয়ার ব্রিজ, এটাকে বলে সে বিখ্যাত টাওয়ার ব্রিজ টেমস রিভারের উপর। তো উচ্চশিক্ষার প্রয়োজনীয়তাটা কি? ওয়াই হায়ার এডুকেশনে? তো আমাদের আসলে উচ্চশিক্ষাটা কোথায় লাগে? বেসিক্যালি আমি যদি ইংল্যান্ডের প্যারামিটারে বলি তাহলে আসলে এটা তেমন কোনো কাজে লাগে না। কারণ হচ্ছে এদের দেশে ব্যাচেলরটা হচ্ছে আপনার ফাউন্ডেশন ডিগ্রি, যেটার উপর ভিত্তি করে আপনার প্রফেশনটা নির্ধারিত হবে। আপনি অ্যাকাউন্টেন্ট হতে চাইলে অ্যাকাউন্টিংয়ের উপর আপনার ব্যাচেলর ডিগ্রি থাকলেই হবে। আপনি হিস্টোরিয়ান হতে চাইলে হিস্টোরির উপর থাকলেই হবে। যে যে বিষয়ে প্রফেশন করতে চায় সেই বিষয়ের বেসিক বা ফাউন্ডেশন ডিগ্রি হচ্ছে ব্যাচেলর ডিগ্রিকে ধরা হয়। তো আমাদের দেশে যেরকম বিএসসি ইন রেডিওগ্রাফি, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন, যেসব ডিগ্রিগুলো আছে এসবই অ্যাকচুয়ালি প্রফেশনের জন্য যথেষ্ট। তবে হায়ার এডুকেশন মূলত কাদের জন্য জরুরি? হায়ার এডুকেশন বলতে মাস্টার্স এবং পিএইচডি দরকার হচ্ছে একাডেমিশিয়ানদের জন্য, যারা একাডেমিক্স হতে চায় তাদের জন্য, এবং স্পেশালিস্টের জন্য। যেমন আপনারা জানেন যে মেডিসিনে বিভিন্ন রকমের স্পেশালিস্ট হয়, যেমন হ্যাপাটোলজিস্ট। সে শুধু এমবিবিএস করলে তো আর হ্যাপাটোলজিস্ট হতে পারেন না, তাকে হ্যাপাটোলজির উপর আলাদা ডিগ্রি নিতে হয়। তো একই রকমভাবে আপনি যদি কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হতে চান, যেমন রেডিওগ্রাফিতে আপনি যদি হতে চান যে এমআরআই স্পেশালিস্ট হতে চান, তাহলে অবশ্যই এমআরআইয়ের উপর মাস্টার্স ডিগ্রি করতে পারেন, সিটির উপর মাস্টার্স ডিগ্রি করতে পারেন, আল্ট্রাসাউন্ডের উপর মাস্টার্স ডিগ্রি করতে পারেন। তো এরকম বিভিন্ন ডিগ্রি আছে। এবং আপনি যদি
রিসার্চার এবং হচ্ছে টিচার হতে চান, তাহলে অবশ্যই আপনার মানে আপনাকে অবশ্যই মাস্টার্স বা পিএইচডি করতে হবে, করলে ভালো। এর নিচে হলে আপনি সহজে একাডেমিশিয়ান হতে পারবেন বলে মনে হয় না এখানে। আর হায়ার এডুকেশন আমাদের মতন একটি তৃতীয় বিশ্বের মানুষদের জন্য এটি একটি অপরচুনিটি হতে পারে। অপরচুনিটি কোন অর্থে, যে আপনি উন্নত বিশ্বে বা ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো একটা কান্ট্রিতে আসতে চাচ্ছেন, যেমন ইউকে হতে পারে সেটা। তো সেখানে আসতে গেলে আপনার একটা উইন্ডো হতে পারে যে আপনি হায়ার এডুকেশন বা স্টুডেন্ট ভিসা নিয়ে আসলেন, এসে আপনার প্রফেশনটাকে আপনি আপনার স্বপ্নের প্রফেশনে নিয়ে গেলেন, যেটা বাংলাদেশে এই মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য সম্ভব না। তো এই জন্য আমি হায়ার এডুকেশনটা বা বিএসসি, এমএসসি এবং পিএইচডি, এটা একটা আপনার জন্য নিউ অপরচুনিটি হতে পারে। সরি। After completion of your degree, you could be a lecturer, professor, researcher, যে কোনো কিছু আপনি হতে পারেন যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এখান থেকে আপনি মাস্টার্স করার পর এবং পিএইচডি করার পর আপনি ইজিলি যে কোনো একটা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা পজিশনে চলে যাবেন। এবং আপনি চাইলে প্রফেশনাল, যদি প্রফেশনে আপনি যেতে চান, অবশ্যই সেটাও আপনার জন্য সম্ভব। তবে সেই জন্য আপনাকে যে মাস্টার্স করতে হবে এরকম না। তারপরে আপনি এখানে একটা বিষয় বলি, যেমন একটা ডিপার্টমেন্ট ধরেন রেডিওলজি ডিপার্টমেন্ট, রেডিওলজি ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ম্যানেজার বা সুপারিনটেন্ডেন্ট বা লিড পজিশনগুলো যে একজন রেডিওলজিস্ট হবে এরকম কোনো নিয়ম নাই এখানে। একজন রেডিওগ্রাফার হতে পারে, যদি তার যোগ্যতা থাকে একজন রেডিওলজিস্ট হতে পারে। তো ডিপার্টমেন্টের ম্যানেজার হতে গেলে অবশ্যই আপনাকে এক্সট্রা কোয়ালিফিকেশন থাকতে হবে, সেই জন্য আপনার যদি মাস্টার্স করা থাকে এবং পিএইচডি করা থাকে অবশ্যই ভালো, আপনি এটা এক ধাপ এগিয়ে যাবেন। সুপারিনটেন্ডেন্ট হতে পারেন, লিড রেডিওগ্রাফার হতে পারেন, এইচওডি হতে পারেন। এখানে কেউ আপনাকে রুখবে না, কেউ বলবে না যে তুমি কি রেডিওগ্রাফার না তুমি রেডিওলজিস্ট। দুইজন সমানভাবে কাজ করে, কেউ কেউ কারো থেকে বড় নয়, কেউ কারো থেকে ছোট নয়। তো এই জন্য এই অপরচুনিটিটা আপনি নিতে পারেন। এই সেম জিনিসটা অ্যাপ্লিকেবল ফার্মাসিস্টদের জন্য, সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করছেন। এখানে ল্যাবরেটরি মেডিসিনকে বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট বলে ইংল্যান্ডে। তো এরকম আপনার যদি কেরিয়ারে খুব দ্রুত উন্নতি করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য হচ্ছে এটা খুব ভালো উপকারে দেবে যদি আপনি হায়ার এডুকেটেড হয়ে যান। মেডিকেল টেকনোলজিস্টদের জন্য এখানে যদি উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করতে আসতে চান, তাহলে আপনার জন্য কি কি অপশন আছে। প্রথম অপশনটা অবশ্যই রেলিভেন্ট সাবজেক্ট, যেমন রেডিওগ্রাফি যারা রেডিওগ্রাফার, বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট যারা ল্যাবরেটরি মেডিসিনে পড়াশোনা করছেন, ফার্মেসি, ফিজিওথেরাপি এবং অন্যান্য সাবজেক্ট সবকটারই এমএসসি পিএইচডি সব সাবজেক্ট আছে। তো আপনি সেসবেও আসতে পারেন, আপনি অন্য সাবজেক্টেও আসতে পারেন। তবে অন্য সাবজেক্টে আসতে গেলে আপনাকে সেই সাবজেক্টে, আপনি যে সাবজেক্টে আসতে চাচ্ছেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতে পারতে হবে যে আপনি কেন ওই সাবজেক্টে আসতে চাচ্ছেন। আপনি একজন রেডিওগ্রাফার, আপনি ম্যানেজমেন্ট পড়ে কী করবেন সেটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্টেবলি এক্সপ্লেইন করতে হবে, সেটা যেন অ্যাকসেপ্টেবল হয়, মন গড়া গল্প বললে হবে না। তো নর্মালি এখানে রেডিওগ্রাফিতে এমএসসি, মেডিকেল সায়েন্স এমএসসি বা ফার্মেসিতে এসব সাবজেক্টে এমএসসি অনেক ব্যয়বহুল, যেটা হয়তো বা এই সাধারণ অন্যান্য সাবজেক্টের থেকে দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, আমাদের জন্য এত খরচ বহন করা এটা অলমোস্ট ইম্পসিবল। তবে হ্যাঁ, আপনি যদি কোনো একটা স্কলারশিপ পান, যে স্কলারশিপটা আপনার পুরো পড়াশোনার খরচটাকে বহন করবে, সেজন্য ঠিক আছে। যদি সেটা হয় তাহলে আপনি রেডিওগ্রাফি বা বায়োমেডিক্যাল সায়েন্সে যে কোনো একটাতে আসতে পারেন। কিন্তু আপনার যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে, তাহলে আমি বলবো আপনি যদি শুধু ইংল্যান্ডে ঢুকতে চান এবং এখানে এসে পরবর্তীতে জব করতে চান, আপনার নিজের কেরিয়ার গড়তে চান এই দেশে, তাহলে বলবো কোনো একটা সাবজেক্ট যেটা খুব সহজে ম্যানেজমেন্ট হতে পারে, এই সাবজেক্টটাকে আপনি নির্ভর করে চলে আসতে পারেন। স্টুডেন্ট ভিসায় ঢুকলেন, ঢুকে আপনি এখানে জব খুঁজলেন, জব পেয়ে গেলে তো জব পেয়ে গেলেন, তারপর আপনি সেই আপনার পেশাতে গেলেন। আর এখানে আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম যে এখানে আপনাকে কোনো একটা পেশাতে ঢুকতে হলে মাস্টার্স বাধ্যতামূলক না, বাধ্যতামূলক হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, এবং যে পেশায় আপনি ঢুকতে চাচ্ছেন ওই পেশার যে কাউন্সিল আছে সেই কাউন্সিলের রেজিস্ট্রেশন, সেটা আপনি রেজিস্ট্রেশনটা বাংলাদেশ থেকে করে আসাই ভালো। তো
এই হচ্ছে ইজিলি অ্যাভেলেবল সাবজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে, এবং আপনি এটা ব্যাখ্যা করতে পারেন এইভাবে যে আমি বিগত 5 বছর বা 10 বছর ধরে রেডিওগ্রাফিতে হসপিটাল রিলেটেড এক্সপিরিয়েন্স আছে। এখন আমি চাচ্ছি যে হসপিটাল ম্যানেজমেন্টে অথবা আমি ম্যানেজার হিসেবে, হসপিটালের ম্যানেজার হিসেবে আমি নিজেকে দেখতে চাই। সেজন্য আমার ম্যানেজমেন্ট ডিগ্রিটা অনেক দরকার, যার জন্য আমি এমএসসি ম্যানেজমেন্ট ডিগ্রিটা করতে চাই। তো এটা এইভাবে এক্সপ্লেইন করতে পারেন। তো ইউনিভার্সিটি যদি সেটাকে অ্যাকসেপ্টেবল মনে করে তাহলে আপনাকে অফার লেটার দিয়ে দেবে স্টেপ বাই স্টেপ। তো সেটা কি কি স্টেপ আপনাকে নিতে হবে? প্রথমে তো অবশ্যই আপনাকে বিএসসিটা কমপ্লিট করতে হবে উইথ গুড মার্কস। অবশ্যই একটু ভালো মার্ক পেতে হবে, 60 বা 60-এর উপরে পাইতে হবে। এটা ইউনিভার্সিটির উপর এবং সাবজেক্টের উপর নির্ভর করে। তবে 60-এর উপর পেয়ে যারা আছেন অলরেডি তারা এক ধাপে এগিয়ে আছেন। আইএলটিএস অবশ্যই করতে হবে, যেটা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য খুবই বড় একটা মাথা ব্যথার কারণ। আমি বলবো যদি আপনি বাইরের দেশে যেতে চান, সেটা যে কোনো দেশেই হোক না কেন, আইএলটিএসটাকে সিলেক্ট করেন এবং এটাকে নিয়ে আপনি ভাবতে থাকেন, পড়াশোনা করতে থাকেন, দরকার হলে কোচিং করতে থাকেন, ইউটিউব ভিডিও দেখেন। এবং আইএলটিএসে অবশ্যই 6.5-এর নিচে পেলে হবে না। তারপরে ধাপে আসে কি, যখন আপনার বিএসসি কমপ্লিট ভালো মার্ক নিয়ে এবং আইএলটিএস কমপ্লিট 6.5 বা তার উপরে 7 পাইছেন, খুবই ভালো। তারপরে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান। আপনি ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি আছে, বিভিন্ন শহর আছে। ইংল্যান্ডে প্রচুর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। তো আপনি পৃথিবীর সব দেশ থেকে এখানে লোক আসে। তো এটা মোস্ট ডাইভার্স সিটি ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন লন্ডন। তো এখানে আপনার ইউনিভার্সিটি সিলেকশনে বেশ কিছু স্টেপ মাথায় রাখতে হবে, সেগুলো আমি পরবর্তীতে বলবো। ইউনিভার্সিটি সিলেক্ট করলে তারপরে সাবজেক্ট সিলেক্ট করবে, যেটা আপনি কি আপনার রিলেভেন্ট সাবজেক্টে আসবেন, নাকি আপনি কোনো একটা সাবজেক্টে এসে জাস্ট এখানে আপনি অবস্থান করবেন বা এই দেশে ঢুকবেন। যদি আপনার উদ্দেশ্য থাকে জাস্ট এই দেশে ঢোকা, তাহলে যে কোনো একটা সাবজেক্ট হলেই হলো, আপনাকে সেই হাই ডিমান্ডের সাবজেক্ট নেওয়ার কোনো মানে হয় না। আর আপনি একজন রেডিওগ্রাফার, আপনি হয়তো ভাবতেছেন আমি রেডিওগ্রাফিতে না পড়ে অন্য সাবজেক্টে যদি পড়ি তাহলে রেডিওগ্রাফার হওয়া হয়তো বা ডিফিকাল্ট হয়ে যাবে। বিষয়টা মোটেও এরকম না। আপনি এই দেশে ঢুকতে পারলেই হলো। আপনার যদি এইচসিপিসি রেজিস্ট্রেশন থাকে এবং আপনি রেডিওগ্রাফিতে যদি বিএসসি করে থাকেন, তাহলে আপনি দেশে রেডিওগ্রাফার হিসেবে জব করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার মাস্টার্স করতে হবে, এটা বাধ্যতামূলক না। ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্সটা অবশ্যই আপনাকে দেখাতে হবে। এটা আপনি যেভাবে পারেন, মামা, খালা, চাচা, ফুপা, যার কাছ থেকে নিয়ে পারেন, নিয়ে এই ব্যাংক ব্যালেন্সটা দেখাতে হবে। আপনার অফ রেকর্ডে বলি যে কি বলবো, যখন আপনি ভিসা পেয়ে যাবেন তার নির্দিষ্ট কিছুদিনের মধ্যে আপনি ব্যাংক ব্যালেন্সটা ভেঙে যার যার কাছ থেকে টাকা আনছেন তাকে দিয়ে দিতে পারেন। আদার ডকুমেন্টস, এটা আপনি যে ইউনিভার্সিটিতে এবং যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটা রিলেটেড কিছু ডকুমেন্ট যাবে, আদার ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে। এবার আসেন আইএলটিএস। আইএলটিএস হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ফর বিডি স্টুডেন্টস। হ্যাঁ, আমি এটাই মনে করি। বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য এটা সব থেকে ডিফিকাল্ট বলে মনে করে বেশিরভাগ। আমার মনে হয় যদি কোনো সার্ভে হয় তাহলে 95% স্টুডেন্টই বলবে যে আইএলটিএস অনেক ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি স্টেপ বাই স্টেপ আইএলটিএস নিয়ে ভাবেন, পড়াশোনা করেন, তাহলে আপনার আইএলটিএস খুবই সহজ হয়ে যাবে। অ্যাটলিস্ট 6 মান্থ টাইম স্পেন্ডিং আমি ডিমান্ড করবো যে আপনি আইএলটিএস একটা ভালো স্কোর করতে চাইলে অবশ্যই আপনাকে 6 মাসের সময় নিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে সেখানে আপনি কোচিং করতে পারেন, কোনো একটা ভালো মানের কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারেন। আইএলটিএস রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও আছে, সেসব ভিডিওগুলো দেখে নিজেকে শেপ করতে পারেন, নোট নিতে পারেন, এবং নিজের আনসারগুলো সাজাতে পারেন। আর থিঙ্ক ইন ইংলিশ, আমি এটা বলবো যখন আপনি আইএলটিএস স্টেপে যাবেন তখন আপনি অবশ্যই সব কিছু, আপনি হাঁটতেছেন মাথায় ইংলিশে চিন্তা করেন, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন এই কথাটা ইংলিশে বললে কেমন হবে, এটা আপনি না বললেও মাথার মধ্যে চিন্তা করেন। তো সব কিছু আপনি ইংলিশে চিন্তা করেন, দেখবেন ইজি হয়ে যাবে। আর অবশ্যই মেইন টেস্টে বসার আগে মক টেস্ট দেবেন। মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট, অন্তত 3-4টা মক টেস্ট আমি সাজেস্ট করব। তারপরে আইএলটিএস দুই ধরনের, একটা কম্পিউটার বেসড আর একটা হচ্ছে পেপার বেসড। আপনি কম্পিউটার বেসডও দিতে পারেন, পেপার বেসডও দিতে পারেন। যারা কম্পিউটিংয়ে অনেক ভালো, যারা টাইপিংয়ে অনেক ভালো, তাদের বলবো কম্পিউটার বেস দেন। আর পেপার বেসডে যারা দেবেন তাদের লেখাটা যেন খুবই স্পষ্ট হয়, হিজিবিজি টানা অক্ষরে লিখবেন না, তাহলে আপনার যে এক্সামিনার সে হয়তো বুঝতে পারবে না, যার জন্য আপনার মার্ক কমে যাবে। তো স্পষ্ট অক্ষরে লিখবেন পেপার বেসডে যারা দেবেন। আর আরেকটা বিষয় বলবো যে আমি অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস আগে স্লটটা বুকিং দিয়ে দেবেন, কারণ আইএলটিএসের স্লট পাওয়া খুবই কঠিন হয়ে যায়। আর আপনি হয়তো জব করতেছেন বা আপনার বিভিন্ন রকম পেরেশানি আছে, এইসব কিছু ম্যানেজ করে স্লটটা ঠিক রাখা বা ওই দিনে বসা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কোথাও কোথাও আবার একদিনে হয় 3টা এক্সাম, আর
স্পিকিংটা আরেক দিনে হয়, কোথাও কোথাও আবার একই সাথে হয়। তো আপনাকে সব কিছু বিষয় মিলাইয়া আপনাকে ওই স্লটটাই করতে হবে। যখন আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট 1.5 মাস আগে আপনি হচ্ছে স্লটটা বুক দিন। আর স্লটের টাইমটা যত কাছে আসতে থাকবে আপনার প্রেশার বাড়তে থাকবে, আপনি তত পড়াশোনা করতে থাকবেন। আরেকটা কোশ্চেন অনেকে করে যে আইএলটিএসটা কোথা থেকে করবো, ব্রিটিশ কাউন্সিল থেকে নাকি আইডিবি থেকে। আমি বলবো যে কোনোটা থেকে করতে পারেন। আইডিবিও হচ্ছে ক্যামব্রিজ ইংলিশের একটা অংশীদার, আর ব্রিটিশ কাউন্সিলও। আমি পার্সোনালি ব্রিটিশ কাউন্সিল থেকে করেছিলাম, আপনি চাইলে আইডিবি থেকে করতে পারেন। এখানে আপনি মাথায় রাখতে পারেন যে আপনি যেখানে অবস্থান করতেছেন, বর্তমানে বসবাস করতেছেন, তার আশেপাশে কোনটা আছে। যদি ব্রিটিশ কাউন্সিল থাকে অবশ্যই সেখানে যে আপনি পরীক্ষা দেবেন, আর যদি রেজিস্ট্রেশন করবেন, যদি আইডিবি থাকে আইডিবিতে দেবেন, এটা কোনোই ম্যাটার করে না, দুইটা সমান। এবার ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবেন। কস্ট অফ দ্য কোর্স, আপনি যে কোর্সে আসতেছেন সেই কোর্সের কস্ট কত। এখানে যদি 1,000 পাউন্ড বেড়ে যায়, বাংলাদেশে কিন্তু 1,60,000 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক টাকা এবং ওঠানামা করে অনেক। তো অবশ্যই ইউনিভার্সিটির যে কোর্সটাতে আসতেছেন সেই কোর্সটার কস্টটা কীরকম সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কিছু ইউনিভার্সিটির কস্ট এমনিতে বেশি থাকে, কিছু ইউনিভার্সিটির মোটামুটি নাগালের মধ্যে থাকে, তো আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ট্রান্সপোর্টেশন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার ইউনিভার্সিটিতে যদি সে মফস্বল শহরের দিকে হয়, সেখানে হয় কি আপনি যদি একটা বাস বা একটা ট্রেন মিস করেন, তাহলে আপনাকে নির্ঘাত আরও 1 ঘন্টা বসে থাকতে হবে পরবর্তী বাস আসার জন্য। তো ট্রান্সপোর্টেশনটা খুবই ইস্যু। তো লন্ডনের ভিতরে থাকলে আবার এসবের কোনো সমস্যা নেই, লন্ডনের ভিতরে 5-6 মিনিট পর পরই একটা করে ট্রেন, একটা করে বাস আসতেছে যাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। তারপরে যে ইউনিভার্সিটিতে সিলেক্ট করতেছেন তাদের কালচারটা কীরকম, তাদের এনভায়রনমেন্টটা কীরকম। এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে ইউনিভার্সিটির যে ওয়েব পোর্টাল আছে, সেখানে ভার্চুয়াল ট্যুরের একটা ব্যবস্থা থাকে। তো আপনি সে ভার্চুয়াল ট্যুর নিতে পারেন, সেখানে দেখতে পারেন ইউনিভার্সিটি লাইব্রেরির ভার্চুয়াল ট্যুর দিবে, আশেপাশে ক্যাম্পাসের আশেপাশে ভার্চুয়াল ট্যুর দিবে। তো সেসব দেখে আপনি আপনার সাথে বোঝাপড়া করতে পারেন যে হ্যাঁ আমার এটা চলে কি চলে না। কারণ আলটিমেটলি আপনি ওখানে পড়াশোনা করবেন, আপনি ওখানে দীর্ঘদিন থাকবেন, আপনার এনভায়রনমেন্টটা পছন্দ না হলে মনের ভিতরে একটা খুঁতখুঁত থেকে যাবে। তো অতএব সব বিষয়গুলো দেখে নেবেন। লোকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একদমই বলবো, যদি আপনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসতে চান, আমি বলবো অবশ্যই লন্ডনের কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি আসেন। হ্যাঁ, দূরে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে জব পাওয়া অনেক কঠিন। পার্ট টাইম জবের ব্যাপারটা, যেহেতু আপনার পার্ট টাইম জব দরকার, আপনি এখানে এসে নিজের খরচে থাকতে হবে, খাইতে হবে। তো জব মফস্বল শহরে পাওয়া অনেক কঠিন। তো অ্যাভেলেবিলিটি অফ পার্ট টাইম জব, যেটা আমি আগে বললাম, লোকেশন নিয়ার লন্ডন বা নিয়ার লন্ডনের ইউনিভার্সিটিতেই করবেন, এবং অ্যাভেলেবল পার্ট টাইম জব অবশ্যই লন্ডনে সব থেকে বেশি। অন্যখানেও পাওয়া যেতে পারে, তবে সেটা অনেক কঠিন, সাধারণত পায় না। আমি এরকমও দেখেছি অনেক স্টুডেন্ট লন্ডনের বাইরের ইউনিভার্সিটিতে আসছে, পরে তারা কী করে জবের কারণে লন্ডনে চলে আসে। লন্ডনে এসে দেখা যায় যে ইউনিভার্সিটি থাকে 3 দিন, 3 দিন তাদের ওই 3 দিন সারাদিন যাইতে লাগে আসতে লাগে, আগের দিন অনেকে আগের দিন চলে যায় লাইব্রেরিতে যায় রাত কাটায়, মানে একটা দুর্বিষহ জীবন হয়। তো আপনি অবশ্যই, আমি বলবো লন্ডনের ভিতরে আসার জন্য। লন্ডনের ভিতরে আসলে আপনার এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ক্যাম্পাস থাকে তাদের, তো লন্ডন ক্যাম্পাসটা সিলেক্ট করবেন। সাবজেক্ট, সাবজেক্টটা সিলেক্ট করতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। মাস্ট বি রেলিভেন্ট টু ইউর সার্কামস্ট্যান্সেস, আপনি আর বর্তমান অবস্থার সাথে, আপনি যে অবস্থার ভিতরে আছেন আপনার পরিস্থিতির সাথে এটা যেন মিলে। মোট কথা আপনাকে এটা ইজিলি এক্সপ্লেইন করতে হবে এবং কোঅর্ডিনেটেড হতে হবে। আপনাকে একটা এসওপি লিখতে হবে যখন আপনি ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন। তো এসওপিতে অবশ্যই আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন আপনি ওই সাবজেক্টে পড়তে চান। হুম, তো এটা যেন আপনার, এই জন্য আপনার সার্কামস্ট্যান্সের সাথে যেন মিলে যায় যে যে সাবজেক্টে আপনি পড়তে চাচ্ছেন। আপনি যদি এক্সপ্লেন করতে পারেন যে আপনি একজন রেডিওগ্রাফার, আপনি পড়তে চান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সেটা যে আপনাকে ইউনিভার্সিটি অফার করবে, যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন যে কেন আপনার ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স দরকার। সেটা আপনি যদি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, ওরা আপনাকে অফার লেটার দেবে। এখানে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি হ্যাঁ রেডিওগ্রাফিতে পড়ছো তুমি আর অন্য সাবজেক্টে যেতে পারবে না, আপনি যে কোনো সাবজেক্টে যেতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সেটা অবশ্যই কোঅর্ডিনেটেড হতে হবে। ডিউরেশন অফ দ্য কোর্স, আপনার উদ্দেশ্য যদি থাকে যে শুধু স্টুডেন্ট ভিসা নিয়ে ইংল্যান্ডে অবস্থান আসা ঢোকা, তাহলে কোর্সের ডিউরেশন কম হলেই ভালো, কারণ কোর্সের ডিউরেশন কম হলে টাকা কম হবে। সেটা 12 মাসের হতে পারে, আপনার অত 2 বছর বা 18 মাসের কোর্স নেওয়ার দরকার নেই।
মডিউল অফ দ্য কোর্সের ভিতরে কি কি পড়ানো হবে, কি কি সাবজেক্ট, সেগুলো নিয়ে আপনাকে অবশ্যই একটা রিসার্চ করতে হবে। ইভেন আপনি যখন ইন্টারভিউতে বসবেন তখন আপনাকে মডিউলগুলো জিজ্ঞেস করবে, নাম জিজ্ঞেস করবে, কি পড়ানো হবে, আপনি কি এক্সপেক্ট করতেছেন, এই কোশ্চেনগুলো করবে। তো মডিউলগুলো নিয়ে অবশ্যই করবেন যে মডিউলগুলো আপনার সাথে যায় কিনা এবং কিভাবে যায়, এটারও একটা এক্সপ্লেনেশন দাঁড় করাইতে হবে। ইভালুয়েশন মেথড, আপনি যে কোর্সে পড়তে আসতেছেন এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ইভালুয়েশন মেথড বা আমাদের দেশে যেটা এক্সাম বলে সেটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো যে কোর্সে আসতেছেন, যে ইউনিভার্সিটিতে আসতেছেন, তাদের ইভালুয়েশন মেথডটা কি, সেটা কি একটু ইজি কিনা আপনার, যেহেতু আপনাকে পার্ট টাইম জব করতে হবে। এটা ধরেই নেই যে বাংলাদেশ থেকে যারা আসে তারা সবাই পার্ট টাইম জব করে, সেহেতু জবের পিছনে আপনার অনেকটা সময় চলে যাবে, 3 দিন ক্লাস করতে হবে, সেটার পিছনে সময় যাবে, আপনি এত পড়াশোনা নিতে পারবেন কিনা, করতে পারবেন কিনা। তো একটু ইজি যদি হয় এক্সামিনেশন মেথডটা, তাহলে অবশ্যই ভালো হবে আপনার জন্য। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর রিকোয়ারমেন্টস অফ দ্য কোর্স এবং আদার কি কি রিকোয়ারমেন্টস লাগবে। আপনার যদি আইএলসে এখানে বলে 7 লাগবে, ওই কোর্সের জন্য 7ই লাগবে। আপনি যদি বলেন আমি 6.5 পেয়েছি, এটা তো কাছাকাছি, তাহলে ওরা ভর্তি দিবে না আপনাকে, আপনাকে 7ই পেতে হবে। তো কোর্স, ওই সাবজেক্টের রিকোয়ারমেন্ট কি সেগুলো অবশ্যই আপনার মিলতে হবে, তাছাড়া আপনাকে কোর্সটা অ্যাপ্লাই ওরা অফার করবে না। এবার আসেন ব্যাংক ব্যালেন্স, এটা অনেক বড় একটা ইস্যু। হ্যাঁ, যদি আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলি না, কিন্তু আমাদের দেশের স্টুডেন্টদের জন্য ব্যাংক ব্যালেন্স দেখানোটা একটা বড় ধরনের ইস্যু। আর ব্যাংক ব্যালেন্স আপনি কিভাবে দেখাবেন, আপনার কোর্স যে টোটাল ফি ছিল তার থেকে আপনার 50% অথবা যে পার্সেন্টটা ওরা আপনাকে অফার লেটারে বলবে ওটা আপনাকে আগেই পে করে দিতে হবে ভিসা হওয়ার আগে। তাহলে ওই ধরলাম যে টোটাল কোর্স ফি হচ্ছে 12,000 পাউন্ড, আপনি 2,000 পাউন্ড দিয়েছেন, তাহলে 10,000 পাউন্ড বাকি রইল। সেই 10,000 পাউন্ড প্লাস লিভিং কস্ট ওভার কোর্স ডিউরেশন। এবং আপনি, আপনার কোর্সটা যদি 12 মাসের থাকে, তাহলে প্রতি মাসে লিভিং কস্ট কত, সেইটা দিয়ে 12 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে টোটাল যে টাকাটা হবে সেই টাকাটা আপনাকে ব্যাংক ব্যালেন্স হিসেবে দেখাইতে হবে। তো টোটাল যে টাকাটা হবে আমি সাজেস্ট করবো তার থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা একটু বেশি রাখতে, কারণ হচ্ছে যে কারেন্সির ব্যাপার। আপনি যখন রাখছেন তখন হয়তো বা ছিল 30 লাখ, কিন্তু আপনি 30 লাখই রাখলেন, কিন্তু ভিসা অফিসার যেদিন আপনার এই ফাইল নিয়ে ইনভেস্টিগেশন করতেছে সেদিনের কারেন্সির রেটে দেখা গেল যে হয়ে যাচ্ছে 31 লাখ, কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে 30 লাখ, আপনাকে কোনোভাবেই ভিসা দিবে না। তাহলে সেজন্য আপনার যা আসবে হিসেবে তার থেকে 1-2 লাখ টাকা বেশি রাখবেন। আর ব্যাংক ব্যালেন্সটা অবশ্যই একজন ব্যক্তি যদি হয়, সিঙ্গেল পার্সন, এটার জন্য 25 লাখের বেশি হবে, অবশ্যই 30-35 লাখ হবে, এর কম কোনোভাবেই হবে না। আমার পার্সোনাল অভিমত যেটা বলে। এবং ব্যাংক ব্যালেন্সের টেনিওরটা 28 দিন বা তার বেশি হতে হবে, এর কম হলে হবে না। হুম, যে টাকাটা আপনি ব্যাংকে রাখছেন সেটা 28 দিন পরে আর আপনি স্টেটমেন্টটা দেখাইতে পারবেন না, এর আগে স্টেটমেন্ট দেখালে এটা অ্যালাউ হবে না। আর কোর্স ফি মোটামুটি 12,500 বা তার উপরে হবে, এর নিচে কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টের কোর্স ফি আমি দেখি নাই। 12 মাসের কোর্সে অবশ্যই 12,500 তার উপরেই হবে, কম কখনো হবে না। আর লিভিং কস্ট যদি লন্ডনের ভিতরে ধরি 1300 থেকে 1400 পার মান্থ, এরকম পাউন্ড ধরে রাখতে হবে আপনাকে। হুম, তো আমি এখানে একটা ক্যালকুলেশন দিয়েছি যে 1 GBP সমান 159 বিডিটি, এটা হচ্ছে গত মাসের 21 তারিখের ডেটে এটা ছিল। তো আপনি এটা গুগলে চেক করতে পারেন, তবে গুগলে যে রেটটা দেখায় বাস্তবে তার থেকে অন্তত 5-7 টাকা বা 10 টাকা বেশি নেয়। এটা হচ্ছে আপনি যখন ব্যাংকে যাবেনই করবেন ওই সময় যে রেট থাকবে সেই রেট অনুসারে আপনাকে পাঠাইতে হবে বা সেই রেট অনুসারে আপনাকে ব্যাংক ব্যালেন্স ডিপোজিট করতে হবে। তো বিষয়গুলো মাথায় রাখবেন। তাতে ওভারঅল আপনার কোর্স ফি যত বেশি দিতে পারেন তত ভালো, তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স কিছুটা কম দেখাইতে হবে। কারণ ব্যাংক ব্যালেন্সটা হচ্ছে ওই ডিউ কোর্স ফি এবং লিভিং কস্টের যেটা টোটাল পাউন্ড হবে সেটা আর কি বিডিটিতে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে। আদার ডকুমেন্টস নর্মালি কী কী লাগে, আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আইএলটিএস সার্টিফিকেটটা, অবশ্যই এটা খুবই বাধ্যতামূলক, এটা ছাড়া কোনোভাবেই কিছু হবে না। সার্টিফিকেট অফ এসএসসি, ডিপ্লোমা, বিএসসি, আপনি যদি ডিপ্লোমাধারী হয়ে থাকেন তাহলে ডিপ্লোমা, আপনি যদি এইচএসসি দাঁড়িয়ে হয়ে থাকেন তাহলে এইচএসসি ডিগ্রি সার্টিফিকেটটা দেখাতে হবে, বিএসসি সার্টিফিকেট দেখাতে হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি, ডিপ্লোমা অথবা এইচএসসি এবং বিএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে।
টু একাডেমিক রেফারেন্স লেটার, আপনি সর্বশেষ যে ইউনিভার্সিটি বা যে কলেজ থেকে পাশ করছেন সেখান থেকে 2জন রিনাউন টিচারের আপনার হচ্ছে একাডেমিক রেফারেন্স লেটার লাগবে। হুম, যেখানে ওনারা বলবে যে হ্যাঁ এই ছাত্রটা খুবই ভালো, তাকে যদি আপনারা ইউনিভার্সিটি সাবজেক্টে পড়তে দেন সে ভালোভাবে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে ভালো কিছু করবে, এই আতিপাতি এই জিনিসগুলো বলবে আর কি এখানে। তো আপনাকে এসওপি লিখতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন, কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানের সাথে এটা কিভাবে যায়, এই জিনিসগুলো আপনাকে এখানে বলতে পারতে হবে এসওপিতে। যত সুন্দরভাবে বলবেন তত অফার লেটার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর স্টাডি গ্যাপ, আপনার যদি বিএসসি পাশের পরে 3 বছর পরে আপনি যে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছেন, তাহলে এই 3 বছর আপনি কি করছেন, অবশ্যই চাকরি করছেন, সে চাকরির জন্য তাহলে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখাইতে হবে। ওই যেখানে চাকরি করেন সেখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, ভ্যালিড পাসপোর্ট হইতে হবে, হ্যাঁ, লেটেস্ট সিবি দিতে হবে সাথে। এগুলো আমি একটা অ্যাভারেজ কথা বললাম, তবে এর থেকে আরও সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে ডকুমেন্ট কমতে পারে বাড়তে পারে, কমবে বলে মনে হয় না, বাড়বেই। এবার আসেন ইন্টারভিউ, আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, সাবজেক্ট সিলেক্ট করলেন, এসওপি লিখলেন, তারপর সব কিছু ডকুমেন্ট আপনি নির্দিষ্ট পোর্টালে আপলোড করলেন, ওরা ইউনিভার্সিটি ওটা দেখলো, দেখার পরে আপনাকে একটা প্রিকাস ইন্টারভিউর অফার করবে, সেখানে জুমে হইতে পারে অথবা গুগল মিটে হতে পারে। তো ওরা লিঙ্কটা আপনাকে দিবে এবং ডেট বলে দিবে। এটা সাধারণত রাতের বেলা হয় বাংলাদেশ টাইমে, কারণ হচ্ছে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের 6 ঘন্টার ডিফারেন্স। বাংলাদেশে যখন দুপুর তখন ইংল্যান্ডের সবে সকাল হচ্ছে। তো সাধারণত বিকেলের দিকে ইন্টারভিউটা হয়, বিকেলে বা রাতে হয়, আমার হয়েছিল রাত 8টায়। তো এই প্রিকাস ইন্টারভিউটা আপনার যত ভালো হবে, তারপরে এই কনফার্মেটরি ইন্টারভিউ এবং ভিসা ইন্টারভিউটা না হওয়ার চান্স বেড়ে যাবে। আপনি যদি প্রিকাস ইন্টারভিউতেই ওদের যে আশা সেটা আপনি পূরণ করতে পারেন, তাহলে ওরা আর দ্বিতীয় ইন্টারভিউ বা কনফার্মেটরি ইন্টারভিউর জন্য অফার করবে না, এবং ভিসা অফিসার যে আপনার ভিসাটা দেখবে সেও আর কোনো ইন্টারভিউর জন্য ডাকবে না। তবে আপনি প্রিকাস ইন্টারভিউতে যদি কনফিডেন্স না থাকেন, তারপরে আপনি যদি ইংলিশে ভালো না থাকেন, ওদের মনে সন্দেহ হয়, তারপরে আপনি স্টেটমেন্ট অফ পারপাস এসওপিতে যা লিখছেন আপনি বলতে যে উল্টাপাল্টা বললেন, তখন দেখা যাবে যে ওরা আরেকটা ইন্টারভিউর অফার করবে, সেটা আবার দেখা যাবে 1 সপ্তাহ পরে আপনাকে এই ইন্টারভিউ রেজাল্ট দিবে যে আপনি ফেল করছেন, বা আপনাকে ওরা আরও কনফার্ম করার জন্য আরেকটা ইন্টারভিউ নেবে। এটাই আপনার শেষ চান্স, আপনি যদি এই ইন্টারভিউটা খারাপ করেন তাহলে আপনাকে ওরা অফার লেটার দিবে না, কিন্তু এটা যদি ভালো করেন তাহলে আপনাকে দিবে। তো সাধারণত যারা প্রিকাস ইন্টারভিউ খুব ভালো করে তাদের আর এই কনফার্মেটরি ইন্টারভিউ হয় না, তবে আমি আমার সাথে অনেকেই অ্যাপ্লাই করছিল, তাদের অনেককে দেখছি যে তাদের কনফার্মেটরি ইন্টারভিউ আলাদাভাবে হচ্ছে। তো অতএব প্রিকাস ইন্টারভিউটা যত ভালো হয় ততই ভালো। তারপরে আপনার এই কনফার্মেটরি ইন্টারভিউ এবং প্রিকাস ইন্টারভিউ যদি ভালো হয়, তাহলে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসা অফিসার আপনার ইন্টারভিউর জন্য ডাকবে না, এটা ঢাকাতে হবে ইন পার্সন, আপনাকে ইউকের যে ইমিগ্রেশন অফিস আছে সেখানে যেতে হবে, যাওয়ার পরে এখানে যে অফিসার ইনচার্জ আপনার ফাইল দেখতেছে সে ইন্টারভিউ নেবে। যদি সে এই দুইটা ইন্টারভিউয়ের রেকর্ড তার কাছে থাকবে, সে যদি দেখে যে না এই ছেলেটা ভালো করেনি বা ইংলিশের মান ভালো না, কথাবার্তা অতটা ভালো না, সন্দেহ আছে, তাহলে সে ইন্টারভিউ নেবে, আদারওয়াইজ নেবে না। নর্মালি আপনার যদি এই প্রিকাস ইন্টারভিউটাই এনাফ, যদি আপনি খুব ভালো করতে পারেন। তারপরে ইউকে ইমিগ্রেশন ইন্টারভিউ, আপনি মনে করেন যে প্রিকাস ইন্টারভিউ দিলেন, আপনার ইন্টারভিউ খুবই ভালো হইলো, ব্যাংক ব্যালেন্স দেখাইলেন, আপনার আইএলটিএস ভালো, সব কিছু ভালো, আপনাকে অফার লেটার দিল। তো অফার লেটার দিয়ে আপনি ভিসা অফিসে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, ভিসাও পেয়ে গেলেন, তখন আপনি ইউকেতে আসবেন। টিকিট কেটে ইউকেতে আইসা যখন আপনি হিথ্রো এয়ারপোর্টে নামবেন, তখন আপনাকে যে ইমিগ্রেশন অফিসার আপনাকে আহ, আপনাকে হচ্ছে কিছু কোশ্চেন করবে, সেখানেও আবার সেম ডকুমেন্টগুলো দেখতে চাইবে। ওরা অনেক সময় ব্যাংকে ফোন দেয়, তারপরে অনেক কিছু কনফার্ম করে, তারপরে কোন জায়গায় উঠবেন সেই অ্যাড্রেসগুলো জিজ্ঞেস করে। মোট কথা এখানে একটা ইন্টারভিউ হয়। তো এই ইন্টারভিউটা আপনি অবশ্যই কনফিডেন্সের সাথে দিবেন, যদি কনফিডেন্সের সাথে যান আপনাকে খুবই সহজেই সিল মেরে ছেড়ে দেবে। আদারওয়াইজ আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহজনক করা কোনো কিছু মনে করে, অবশ্যই সেখানে একটা রেড রুম আছে, বা সেখানে নিয়ে যাবে, আরও ইন্টারভিউ করবে, এবং রেকর্ড এটাও আছে যে এখানে যারা তথ্যের সাথে এবং কথার সাথে মিলে নাই এবং ইংলিশ ভালো করতে পারে নাই তাদেরকে আবার ফেরতও পাঠাইছে। তো অবশ্যই সাবধান, এইটা এবং প্রিকাস ইন্টারভিউ এবং ইমিগ্রেশন ইন্টারভিউ এই দুইটা বাধ্যতামূলক, এই দুটো হবেই। আর যদি প্রিকাসে খারাপ করেন তাহলে কনফার্মেটরি হবে, কনফার্মেটরিতে একটু নড়বড় হলে ভিসা অফিসার ইন্টারভিউ নেবে। তো এই দুইটা নির্ভর করতেছে।
তবে প্রথমটা এবং শেষটা অবশ্যই হবে। আর কি কি বিষয় মাথায় রাখবেন, যে আপনি কুড বি ডান বাই অলোন বাই ইউরসেলফ, আপনি কি এটা আপনি নিজে করতে পারবেন কি না, নাকি আপনার জন্য কোনো হেল্প লাগবে। আপনি যদি কনফিডেন্স থাকেন যে আপনি একাই করতে পারবেন, তাহলে আপনি একাই শুরু করে দেন। আর যদি মনে হয় যে আপনার হেল্প লাগবে, তাহলে অবশ্যই আপনি এরকম ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ইউটিউবে আছে, এরকম অনেক অ্যাডভাইস আছে, সেগুলো দেখতে পারেন, ভিডিও আছে, এসব দেখে আপনি সাহায্য নিতে পারেন। আর এজেন্সির কাছে যাবেন কি যাবেন, এজেন্সির কাছে আপনার যদি মনে হয় যে ব্যাংক ব্যালেন্স, তারপর সব কিছু ডকুমেন্টগুলো আমি সব একাই ঠিক করতে পারবো, তাহলে আপনি করেন। অনেক সময় অনেক এজেন্সি ব্যাংক ব্যালেন্সের যে টাকাটা লাগে ওইটাতে হেল্প করে, কেউ কেউ করে। এখন সবাই করে না, তবে আপনি কথা বলে দেখতে পারেন, যদি কেউ হেল্প করে আপনার জন্য এটা হেল্প হবে। আপনার কি এই হেল্পটা লাগবে কিনা, যদি আপনার মনে হয় না আমার মামা আছে, খালু আছে, চাচা আছে, বা বাবার অ্যাকাউন্টে টাকা আছে, আমি ওইটাই দেখাইতে পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর দরকার নেই। আর যদি না পারেন তাহলে, আর টোটাল কস্ট, বর্তমানে ইংল্যান্ডে স্টাডি ভিসায় ওয়াইফ নিয়ে আসা যায় না বা বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায় না, আপনাকে একাই আসতে হবে। তো অ্যালোন আপনি যদি একা আসতে চান, তাহলে আপনার একটা মাস্টার্স কোর্সে আসলে আপনি যদি কোনো স্কলারশিপ না পান, আপনার টোটাল খরচ 25 থেকে 30 লাখ টাকা পড়বে। এটা খরচ হবেই, এর নিচে 25-এর নিচে হবে, হতে পারে, কোর্সের ইয়ের উপর নির্ভর করবে, খরচ কত তার উপর নির্ভর করবে। প্রসেসিং টাইম, যে কত সময় লাগবে, আমি বলবো আইএলটিএস থেকে শুরু করে করে মোটামুটি 9-10 মাস বা 1 বছর লাগবে আপনার টোটাল প্রসেসটা করতে। তবে আপনাকে অবশ্যই ডিটারমাইন্ড হতে হবে যে আপনি আসতেই চান, এবং সেই অনুসারে আপনাকে কাজ করে যেতে হবে। আর স্পন্সর, স্পন্সরটা কে, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, যে আপনি যখন আপনার ব্যাংক ব্যালেন্স দেখাবেন, সেখানে 30 লাখ টাকা, এটা তো আপনি ইনকাম করতে পারেন নাই। আপনি একজন রেডিওগ্রাফার হিসেবে ওই দেশের যে ভিসা অফিসার আছে তারা জানে যে কোন পেশার স্যালারি কেমন, এভারেজ স্যালারি কেমন। আপনি 4 বছর 5 বছর কাজ করে আপনার অ্যাকাউন্টে 30 লাখ টাকা হওয়া এটা সম্ভব না একজন রেডিওগ্রাফার হিসেবে বা একজন প্যাথোলজি বা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে। তো অবশ্যই আপনার স্পন্সর আপনি হইতে পারবেন না, আপনার বাবাই হবে, বা অথবা আপনার খুবই ব্লাড রিলেটেড কারো হইতে হবে। তো বাবা হয় ভালো, এটা এক্সপ্লেন করা সহজ হয়। যদি অন্য কেউ মামা চাচা হয়, তাহলে তার কাছ থেকে আবার ওই অফিসিয়াল চিঠি আনতে হবে। তারপরে এখানে আরো কিছু বিষয় আছে, যে এই 30 লাখ টাকা, অনেক সময় এটাও জানতে চায় যে এই 30 লাখ টাকা তুমি কেমনে পাইলা, তোমার বাবাই কোত্থেকে পাইলো। বিজনেস বললে বিজনেসের লাইসেন্স দেখাতে হয়, ট্যাক্স দিছে কিনা ট্যাক্স দেখাইতে হয়। আবার যদি বলেন জমি বিক্রি করছে, অনেক সময় জমির দলিলও চায়, যে জমি যে বিক্রি করছে সেই দলিলটা তো হয়েছে, দলিলটার ফটোকপি নিয়ে আসো। হ্যাঁ, এরকম অনেকই। তো অবশ্যই আপনার কাছে কি ডকুমেন্ট আছে, কি বললে সুবিধা হবে, এই জিনিসটা আপনি ভেবে নেবেন। আর স্কলারশিপ, সাধারণত ইউকেতে অত বেশি স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ নাই। আপনি একজন থার্ড ওয়ার্ল্ডের নাগরিক হিসেবে এমনিতেই একটা স্কলারশিপ পাবেন, ওটা 2,500, 3,000, 3,500 এরকম হয়ে যায় কোনো ইউনিভার্সিটি ভেদে, সাবজেক্ট ভেদে। আর তাছাড়া আপনি যদি ফুল স্কলারশিপে আসতে চান, তাহলে হয় আপনাকে কমনওয়েলথ স্কলারশিপে আসতে হবে, নাহলে শেভরন নামে একটা আছে, সেটাতে আসতে হবে। তো সেটা খুবই ডিফিকাল্ট, আমাদের দেশ থেকে হয়তো বা সারা বছরে 12-13 জন পায়, এক বছরে, প্রতি বছর। সেই 12-13 জনের ভিতরে দেখা যায় ঢাকা মেডিকেল, বুয়েট এগুলাতেই শেষ হয়ে যায়, আর ঢাকা ইউনিভার্সিটির 2-1 জন। এটাতে খুবই ডিফিকাল্ট। আর অন্যান্য স্কলারশিপ শেভরন আছে বা এগুলাতে আপনি চেষ্টা করে দেখতে পারেন, তবে সাকসেস রেট অতটা ভালো না। যদি, তবে হ্যাঁ, আপনি আগে ওই স্কলারশিপের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারেন, তাদের কি রিকোয়ারমেন্ট এটা দেখতে পারেন, সেগুলোর সাথে আপনার যদি মিলে যায় আপনি অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারেন। তো এই হচ্ছে স্কলারশিপের বিষয়। তারপর আচ্ছা, আপনার যদি এরকম কোনো কোশ্চেন থাকে, আপনি অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু আনসার। তো ইমেল আছে, আমার ইমেইলে করতে পারেন, habibur.arat@gmail.com। লিঙ্কডইনে আমাকে প্রশ্ন করতে পারেন এই রিলেটেড, ফেসবুকে অথবা ইউটিউবে। তো ভালো থাকবেন। আর যারা ডিটারমাইন্ড, তারা এখন থেকে কাজ শুরু করে দিন। এবং আমি বলবো যে বাংলাদেশে যাই কিছু করেন না কেন, যত ভালো মানের করেন না কেন, এখানে থেকে ভালো আপনি ওখানে কোনোদিনই করতে পারবেন না। তো এখানে যদি আপনি আসতে চান, তাহলে কাজ শুরু করে দেন, পরিশ্রম শুরু করে দেন, ইনশাল্লাহ সফল হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।